দিনের আলো মিলিয়ে গিয়েছে অনেকক্ষণই হলো। আশেপাশে থেকে ঝিঁঝি পোকার শব্দ ভেসে আসছে। হঠাৎ একটা মেয়ের গলার চিৎকারে আকাশের কানে এলো। হুড়মুড় করে উঠে বসলো। চোখটা লেগে এসেছিল তার। মনের ভুল ভেবে সরিয়ে দিতে চাইলেও পর মুহূর্তে মনে পড়ল বেশ মহিলা স্টাফ আছে তাদের সাথে, যে কারো গলা হতে পারে। শার্টটা গায়ে জড়িয়ে দ্রুত হাতে বোতামগুলো কোনো মতে আটকে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বেরিয়ে আসে তাঁবু থেকে। শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে আলো ধরে। বেশ ঢালু, এদিকে রাস্তা আছে কিনা বোঝা না আসে। তারা উল্টো দিকের রাস্তায় এসেছিল। তারপরও আলো নিয়ে এগিয়ে যায়। একটু পরে চোখে পড়ে কিছু একটার। আর একটু এগাতেই জামা কাপড় দেখে টের পায় সত্যি মানুষ এবং একটা মেয়ে। আশেপাশের মানুষ খোঁজে সে। উফ, এখন এদিকে কেউ নেই। সে কাজের সাইডে নেই মানে বাকিরা এখানে আছে। কারো সাজো আসা বাদ দিয়ে নিজে এগিয়ে আসতে থাকে মেয়েটার দিকে। নেমে আসতে তার ধারণা সত্যি হয়। একটা মেয়ে জ্ঞান হারিয়ে পড়ে আছে, উল্টো হয়ে, চুলগুলো এলোমেলো হয়ে পিছনে পড়ে আছে। হালকা গোলাপি চুড়িদার পরা, ওড়নাটা শরীর থেকে সরে গিয়েছে পড়ে আছে। পাশেই ফোনটা। আকাশ হাত বাড়িয়ে ওড়নাটা দিয়ে মেয়েটার গা ঢেকে দেয়। মেয়েটাকে ধরতে ইতস্ত করে দুই একবার ডাক দেয়, এই মেয়ে শুনছো? এটা সাড়া না পেয়ে বাধ্য হয়ে কাঁধ ধরে টেনে সোজা করে। এবার স্তম্ভিত হওয়ার পালা। এক মুহূর্তের জন্য আকাশের একটি হার্টবিট মিস হয়ে গেল। তার হাতে জ্ঞান হারিয়ে পড়ে থাকা মেয়েটি আর কেউ নয়, সেই মেয়েটা যার কথা মনে করলে বারবার থমকে যায় তার পাষাণ হৃদয়। একবার ভাবলো কল্পনার নয় তো। এক হাতে চোখ দুটো ডলে ভালো করে আলো ফেললো মেয়েটার মুখে। না, ভুল নয়, কল্পনাও নয়। এটা তো তার কল্পনা জুড়ে বিরাজ করা সেই কিশোরী। এই মেয়ে, এখানে কি করছো তুমি? শুনছো? সাড়া পায় না কোনো। বসা অবস্থায় বা হাতে তুলে নেয় পিয়াকে। ডান হাতে কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে যত্ন করে কানের পাশে গুজে দেয়। ঠোঁটের পাশে কপালে বেশ খানিকটা কেটে গিয়ে রক্ত পড়ছে। আকাশ কাপা হাতে চোটের উপর স্লাইড করে রক্ত খানিকটা মুছে দেয়। আকাশের গলাটা শুকিয়ে আসছে একদম। আলোতে আলতো হাতে মেয়েটা গালে হাত দিয়ে ডাকে, শুনছো মেয়ে? উহ, জ্ঞান ফেরার নয় বুঝতে পেরে হাত বাড়িয়ে মেয়েটার ফোন পকেটে গুজে কোলে তুলে নেয় মেয়েটাকে। প্রিয়া আকাশের বুকে পড়ে আছে। তাড়াহুড়োয় শার্টের উপরে দুই বোতাম খোলা ছিল। প্রিয়ার মুখ গুজে আছে সেই বুকে। তার নরম ঠোঁটের ছোঁয়া লাগতেই পাষাণ পুরুষটার বুকে আকাশের হাত পা অবশ হয়ে আসছে যেন। হৃৎপিণ্ডটা যেন বিদ্রোহ শুরু করছে। প্রথমে কোনো মেয়ের ছোঁয়া, তাও সেই মেয়ে যাকে দেখে কিনা তার শক্তপোক্ত হৃদয় পুরনো নিয়ম নীতির বিরুদ্ধে গিয়েছিল। সেই মেয়ে অজান্তে তার বুকে পড়ে আছে, ঠোঁট ছোঁয়াচ্ছে সেই বুকে। অসময়ে আকাশে পরশ আজ যেন বিদ্রুপ করছে তার কঠিন্য হৃদয়কে। এই অনুভূতি সম্পূর্ণ অন্য, সম্পূর্ণ নিষিদ্ধ এই মুহূর্ত। এই অনুভূতি তার চরিত্রের সাথে তো অত্যন্ত এক মুহূর্তে একদমই যাচ্ছে না। দীর্ঘ একটা শ্বাস নিয়ে মেয়েটাকে নিয়ে দ্রুত পা চালায় তাঁবুর দিকে। মেয়েটার জ্ঞান ফেরানোর দরকার আছে। তারপর ধমক দিতে হবে এই অন্ধকারে কোনো বুদ্ধিতে এই জঙ্গলে এসেছে। ঢালু বেয়ে 5 মিনিটের মাথায় তাঁবুর কাছে পিয়াকে নিয়ে পৌঁছায় আকাশ। তাঁবুতে ঢুকে বিছানায় শুয়ে দেয় মেয়েটাকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঠোঁটের সাইডে কেটে রক্ত শুকিয়ে আছে, কপালের সাইডেও তাই। তা খোলা বুকের উপর সেই রক্ত লেগে বুকের উপরে শুকিয়ে রয়েছে। শার্টেও রক্তের দাগ লেগে গেছে। এটা জ্ঞান ফেরানো দরকার। দ্রুত হাতে পানি দিয়ে চোখে মুখে ছিটিয়ে দিতে থাকে। এই মেয়ে শুনছো? আলতোভাবে গালে হাত দিয়ে ডাকে প্রিয়াকে। বেশ খানিকটা পর প্রিয়া কপাল কুঁচকে নেয়। জ্ঞান ফিরছে তার। নিবু নিবু চোখে হালকা তাকায়। মাথাটা ব্যথায় টনটন করছে। সামনের মানুষটাকে একদম ঘোলা লাগছে তার। আকাশ মেয়েটার পাশে বসে বাঁ হাতে মাথাটা উঁচু করে ধরে পানির বোতল মুখের সামনে ধরে। প্রিয়া হা করে পানিটা মুখে নেয়। জোরটাতেও ব্যথায় টান লাগছে। আকাশ পানির বোতল রেখে হালকা গলায় বলে, উঠতে হবে না, শুয়ে থাকো, পরে শুনছি সব। আকাশের কণ্ঠে প্রিয়ার ঘোর অনেকটা কেটে গেল। এবার বেশ স্পষ্ট করে তাকানোর চেষ্টা করে। সামনে একটি অতি সুদর্শন পুরুষ বসে। শ্বাস আটকে আছে তার। একে সে দেখেছে। কোথায় দেখেছে সে?
মনে করার চেষ্টায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। মনে পড়ছে না এই মুহূর্তে সে এখানে কেন, তার তো সেটা মনে পড়ছে না। প্রিয়া উঠে বসার চেষ্টা করে। আকাশ ধরল না এবার। সে একাই উঠে বেডে হেলান দিয়ে বসে। আমি এখানে কেন? এবার আকাশ ধমকে ওঠে। সেটাই তো প্রশ্ন, তুমি এখানে কেন? সেটা তো তুমি জবাব দেবে। জানো না এটা রেজিস্ট্রেটেড এরিয়া? এই রাতে তুমি এখানে কি করছিলে? আকাশে ধমকে প্রিয়ার চোখের পানি চলে আসলো। একে তো মাথাটা ব্যথায় টনটন করছে, তার মধ্যে অচেনা একটা মানুষ ধমকাচ্ছে। মানে হয় কোনো? পর মুহূর্তে তার মনে পড়ে কেন, কী কারণে সে এখানে। আশেপাশে তাকাতে থাকে ফোনের আশায়। কি হলো? কি জিজ্ঞেস করছি? জবাব দিচ্ছ না কেন? আমি আসলে আসলে কি, রাত বিতেরে একা একা ঘোরাঘুরি এখানকার মেয়েদের রিচুয়াল হয়ে গেছে। তাও সোজা পথে না এসে উল্টো পথে। আকাশ তাকে কথা দিচ্ছেই না। পিয়া এবার ফুপিয়ে কেঁদে ওঠে। আকাশে এবার মনটা নরম হয়। সত্যি তো সবে জ্ঞান ফিরল মেয়েটার, এর মধ্যেই ধমকটা দেওয়া। ওকে ওকে, কেঁদো না, রিল্যাক্স। আমার আপু কোথায়? পিয়া ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। কি আশ্চর্য, তোমার আপুকে আমি কিভাবে জানবো? তাই তো, এই লোকটা কিভাবে জানবে? পিয়া নিজেকে বোকা বোকা কথার জন্য নিজেকে ধমক লাগায়। আসলে আমি আমার আপুর কাছে আসছিলাম। আপুর এখনই অফিসের দরকারে আসতে হয়েছে। আকাশ টের পায় তার কনিষ্ঠাবের বোন তাহলে, কারণে এখানে একমাত্র তাদেরই কাজ চলছে। সে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কী নাম তোমার আপুর? সে এশিয়া রহমান। আকাশ চোখ তুলে তাকায়। চমকে গেছে সে। কাপা গলায় হালকা করে জিজ্ঞেস করলো, তুমি শিয়ার বোন? হুম। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনি চেনেন আপুকে? কিভাবে না চিনি তোমার বোনকে, এ পরিচয়কে বহু বছরের। কিন্তু মুখে বলে, হুম, আমার প্রজেক্টে আছে সে। প্রিয়া অসহায় চোখ নিয়ে তাকিয়ে আছে। আমার ফোনটা দেখছেন? আকাশ ফোনটা বের করে তার হাতে দেয়। ফোনটা সুইচ অফ, গ্লাস ফেটে গেছে পাথরের সাথে বাড়ি খেয়ে। কাদো কাদো মুখ নিয়ে গাল ফুলিয়ে ফোনটা আকাশের দিকে দেখায়। দেখুন না ভেঙে গেছে, আপনি একটু আপুকে আসতে বলেন না। আকাশ চোখ সরাতে পারছে না মেয়েটার ওপর থেকে। কপালে আঘাতের কারণে কপালটা ফুলে গেছে এক সাইডে। কাদার ফলে ফর্সা ফুলো ফুলো গালের দুপাশে টমেটোর মতো লাল হয়ে গেছে। মাথার খোলা কোমরে ছাড়ানো চুলগুলো এলোমেলো হয়ে বিছানায় জড়িয়ে আছে। তার উপর এই মেয়ে চোট উল্টে বাচ্চাদের মতো মতো ভাঙা ফোনটা দেখাচ্ছে, যেন ছোট কোনো বাচ্চা খেলনা ভেঙে যাওয়ার অভিমান করে গাল ফুলিয়ে অভিযোগ দিচ্ছে। আকাশের গলাটা শুকিয়ে আসছে কেন জানি। বুকের বাঁ পাশটায় বোধহয় কিছু একটা হচ্ছে। কি হচ্ছে? উফ, সে সেটা জানে না, শুধু মানে বেয়াদব হৃৎপিণ্ডটা খাঁচার ভিতর ঝড় তুলছে। দিন না ফোন। আকাশ এলোমেলো দৃষ্টি সরিয়ে নেয় মেয়েটার মুখ থেকে। ফোন করে কাউকে? আসতে বলেছি, ওখান থেকে আসতে একটু সময় লাগবে, অপেক্ষা করো। প্রিয়া হাঁপ ছাড়ে, আবার এদিক ওদিক তাকাতে থাকে। কিছু খুঁজছ? খাবার আছে আপনার কাছে? আমি সারাদিন না আজকে আপুকে খোঁজার চক্করে ক্ষুধা পেয়েছে। আবার একই রকম গাল ফুলিয়ে আবদার করছে মেয়েটা। বারবার ঠোঁট ভিজাচ্ছে ঠোঁট কামড়ে। আকাশের বুকে বাঁ পাশটা অবশ্যই আসতে চাচ্ছে কেন। আকাশ উঠে দাঁড়ায়। বাকেট থেকে কাপ নুডলস বের করে ফ্লাক্স থেকে গরম পানি ঢেলে দিয়ে মেয়েটার হাতে দেয়। নুডলস, এর কাপটা, এটা খেয়ে নাও। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু নেই এখানে। আমার তো ভাতের ক্ষুধা পেয়েছে। তো আমাকে কি দেখে ভাতের হোটেলের ওয়েটার মনে হচ্ছে? আকাশের এহেন কথায় প্রিয়া রেগে গেল। কি আশ্চর্য, আমি তা কখন বললাম? বলিনি খাও এটা। বলনি খাও এটা। প্রিয়া মুখ ফুলায়, ঠোঁট উল্টে নুডলসটা খাওয়ায় মন দেয়। আকাশ চেয়ারে বসে। প্রিয়া এক গাদা গরম নুডলস ও মুখ ভরে নিয়ে চিবোচ্ছে। দুগাল খাবারের জন্য ফুলকো লুচির মতো হয়ে আছে। চুলগুলো বারবার মুখের উপর আসছে। সে সেটা বিরক্তভাবে সরাচ্ছে। আকাশের খুব ইচ্ছে করছে চুলগুলো বেঁধে দিয়ে আসতে। না, মেয়েটা তো বড্ড বিরক্ত করছে। স্বাভাবিকভাবে খেতে পারছে না। না, স্বাভাবিকভাবেই তো খাচ্ছে। তার হৃৎপিণ্ডটা কি সেটা বুঝতে পারছে না? পারছেই তো না, পারলে কি আর এত লাফালাফি করতো সামান্য মেয়েটা ফুলো ফুলো গাল দেখে?
আকাশের এই অবশ্য মনটা নিয়ে পড়ে গেছে বিপকে। না পারছে নিজের কন্ট্রোলে রাখতে, আর না পারছে বদলাতে। এরই সমাধান নেই। না, একদম নেই। সে ধপ করে উঠে দাঁড়ায়, ব্যাগ হাতড়ে সিগারেট বের করে তাঁবু থেকে বেরিয়ে আসে। খোলা আকাশের নিচে কাঁপা হাতে সিগারেট টানতে থাকে। আবার হাতটা কাঁপছে কেন? না, পুরো শরীরে দেখছি ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপাতত কিছুতেই ভিতরে যাওয়া যাবে না, একদমই না। রাতের অন্ধকার, আশপাশ থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার শব্দ। সন্ধ্যায় আলো মিলিয়ে রাতের আধারে ছেয়ে গেছে অনেকক্ষণ। বেশ ঠান্ডা পড়েছে, শীতল বাতাস বয়ে যাচ্ছে। দূরে তাদেরই বাকি জনমানবিহীন তাঁবুগুলো থেকে আলো জ্বলে দেখতে পাওয়া যাচ্ছে। আকাশ সেই আলোর দিকে তাকিয়ে একমনে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। হঠাৎ ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখলো রাতুল এর নাম ভেসে আসছে। কল ধরতে ওপাশ থেকে রাতুল বলল, এই তুই নাকি শিয়াকে দেখা করতে বলেছিস? হ্যাঁ। কতক্ষণ আর লাগে আসতে? কল করছি ঘন্টাখানেক হয়ে যাচ্ছে। আরে শোন, সেটা বলতে তো কলটা করেছি। শিয়া বেরিয়ে গেছে তুই কল করার আরও আধ ঘন্টা আগে। মানে কি? হ্যাঁ, হাসান জানতো না। এখানে খুঁজতে আসার পর বললাম চলে গিয়েছে। তখন জানালো তুই নাকি আর্জেন্ট দেখা করতে বলেছিস। হ্যাঁ, ওর ছোট বোনটা এসেছে। আকাশ বাকি ঘটনা সংক্ষেপে জানায় রাতুলকে। রাতুল শুনে উত্তেজিত হয়ে বলে, বলিস কি? শিয়াও তো ওর বোনের কথা বলে বেরিয়ে গেল। ওর ফোন সাইলেন্ট থাকায় দেখতে পায়নি। ওর বোনটা নাকি অনেকবার কল দিয়েছে, তারপর ও যখন কল ব্যাক করে তখন ফোন সুইচ অফ দেখাচ্ছিল। মেয়েটা নাকি বাসায় একা, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমরাই যেতে বললাম আর কি। বুঝেছি। তবে এত রাতে একা যাবে কিভাবে? একা ছেড়েছিস কেন? না না, পাগল নাকি? আমাদের একটা দায়িত্ব আছে তো নাকি? অফিসের গাড়ি দিয়ে পাঠিয়েছি। ওকে, শোন, একটা কাজ কর, শিয়াকে কল দিয়ে ওর বোনের ব্যাপারটা জানা। ওহ, নিশ্চয়ই মেয়েটাকে খুঁজছে। আমি মেয়েটাকে নিয়ে শহরে ব্যাক করছি, পৌঁছে দিচ্ছি বাসায়। রাতুলের সাথে সাথে কথা শেষ করে হাতের আটপোড়া সিগারেটটা ছুঁড়ে ফেলে তাঁবুর সামনে এসে দাঁড়ায়। আসবো ভিতরে? পিয়া যেন অপেক্ষাই করছিল আকাশের ফেরার। আসুন। আকাশ ভিতরে গিয়ে দেখে খাওয়া শেষ করে পিয়া বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। এখন আরেকটা ফ্রেশ লাগছে তাকে। আকাশ শিয়ার কথা বলতেই পিয়া কপাল চাপড়ে ওঠে। মহা মুশকিল, আর সারাদিন আপুর সাথে এই গোলকধাঁধায় খেলছি আমি। আমি বাড়ি যাব কিভাবে এখন? কেন যেখান দিয়ে এসেছিল? আকাশের কথায় পিয়া ভয় পেয়ে গেল। চোখ বড় বড় করে বলে উঠল, অসম্ভব। আমি একা কিভাবে যাব? যেভাবে এসেছিলে তখন তো দিন ছিল। আকাশ মজা হেলে পিয়া ধরতে পারেনি। আকাশ এবার গলায় বেশ গম্ভীর করে বলল আমি শহরে ফিরছি, চাইলে। হ্যাঁ হ্যাঁ, আমাকে প্লিজ সাথে নিয়ে চলুন। মানুষজন আছে এমন কোনো এরিয়ায় নামিয়ে দিলেই হবে। আমি ফিরতে পারবো। আকাশ ভুরু কুঁচকে তাকিয়ে রইল। পুচকি মেয়েটা তাকে কি মনে করে? এতটাই ইরেসপন্সিবল? আশ্চর্য। চলো, বলেই আকাশ বেরিয়ে আসে তাঁবু থেকে। পিয়াও পেছন পেছন বেরিয়ে আসে। আকাশ রাতুলকে মেসেজ দিয়ে জানিয়ে দেয় সে চলে যাচ্ছে। এদিকটা যেন তারা সামনে নেয়। আকাশ গাড়ি অবধি যেতে যেতেই পিয়ার পা ব্যথা হওয়ার জোগাড়। জঙ্গল থেকে বেরিয়ে যে রাস্তায় গাড়ি রাখা, সেখানে আসতে তাতে 15 মিনিট সময় লেগে গেল। গাড়িতে উঠে বসতে পিয়া হাঁপ ছেড়ে বাঁচল। কি শুনশান এলাকা রে বাবা! কাজ হচ্ছে যেখানে সেখানকার ওদিকটা ছাড়া পুরো রাস্তায় একটাও গাড়ি নেই, আর না আছে মানুষ। এর যাতায়াত কেমন ভুতুড়ে পরিবেশ। আকাশ সিটে বসতে বসতে বলে, সিট বেল্ট বেঁধে নাও। প্রিয়া সিট বেল্ট হাতে নেয়, বুঝতে পারে না কিভাবে লাগাবে। পারছি না তো। আকাশ বিরক্ত হয়ে তাকায়। সামান্য একটা সিট বেল্ট লাগাতে পারছো না? প্রিয়া এবার বেশ অপমানিত বোধ করে। মুখে কিছু বলে না, গাল ফুলিয়ে বসে আছে। সিট বেল্ট বেঁধে আকাশ প্রিয়ার মুখের দিকে তাকায়। বাইরে ঠান্ডা, কিন্তু এতটাই হেঁটে আসার কারণে মেয়েটা ঘেমে নিয়ে একাকার। গাড়ির আলতো সেই ঘাম চিকচিক করছে। কপাল থেকে পরোয়া পরোয়া পড়ছে গালের দিকে। আকাশের খুব করে ইচ্ছে করছে মেয়েটার মুখটা আলতো করে ছুঁয়ে দিতে, ভেজা মুখটা মুছিয়ে দিতে। এলোমেলো দৃষ্টি দ্রুত সরিয়ে বড় নিঃশ্বাস ছাড়ে।
বোতল থেকে পানি খেয়ে শুকনো গলাটা ভেজায়। গাড়ি স্টার্ট করে। ভীষণ নীরব আশপাশ। রাস্তায় না আছে আর একটা মানুষ বা গাড়ি, না আছে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো লোকেশন। গাড়ি আপন মনে চলছে সেই নীরব আধমরা রাস্তায়। পিয়ার কোনো মনে হচ্ছে তার দিকে কেউ তাকিয়ে আছে, বারবার তার দিকে দৃষ্টি দিচ্ছে কেউ। হেঁটে আসা দারুণ, সেই যে ঘেমে গিয়েছিল শরীর, এখনো ঘামে চিকচিক করছে। গাড়ির ভিতরে দুজনই চুপ। আকাশ এক মনে গাড়ি চালাচ্ছে। পিয়ার অস্বস্তি হচ্ছে খুব, কেন জানি। এসে থাকা সত্ত্বেও ঘামছে সে। আচ্ছা, লোকটা কি পারফিউম ব্যবহার করে? পুরুষ মানুষের গায়ের গন্ধটা কি এতটাই সুন্দর হয়? পিয়ার চোখ বাঁকিয়ে তাকালো। শার্টের উপর দুটো বোতাম খোলা, শার্টের রক্তের দাগ শুকিয়ে আছে, গলার কাছেও তাই। পিয়ার একটু ভালো করে তাকায়। উফ, আর 5টা ছেলের মতো সিগারেট খাওয়া আধপোড়া কালচে ঠোঁট নয়, কপালের বাঁ পাশে একটা কালো তিল। এই তো গলায় অ্যাডোমাস আপেলের ওপরে একটা তিল। ছেলে মানুষের তো ড্রেসিং হয় কিভাবে? আচ্ছা, লোকটা কি বিবাহিত? বউ আছে? উফ, নেই বোধ হয়। তবে গার্লফ্রেন্ড নিশ্চয়ই আছে। জিজ্ঞেস করব? না থাক। কি ব্যাপার, তার মন খারাপ হচ্ছে কেন তাতে? এত হ্যান্ডসাম গুড লুকিং ড্রেসিং ছেলে না থাকাটাই অস্বাভাবিক। পিয়া এক মনে দেখে যাচ্ছে আকাশকে। সে খেয়াল করলো আকাশও ঘামছে। গাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে গাল বেয়ে শার্টের ভিতর চলে যাচ্ছে। বুকটা ঘেমে জল করছে। কি আশ্চর্য হয়েছেটা গাড়ির ভিতরে। এসি চলছে ফুল পাওয়ারে, অথচ গরম লাগছে। লাগছে তো লাগছে, এই লোকটারও কেন লাগছে পিয়া বুঝে পায় না। আমি কি খুব বেশি হ্যান্ডসাম? আকাশে গোলাপে চমকে ওঠে পিয়া। এদিক ওদিক দৃষ্টি ফেরাতে ব্যস্ত হয়ে ওঠে। বললে না? আমি কিভাবে বলবো? কেন রাতকানা কি তুমি? আকাশের কথায় ক্ষেপে গেল পিয়া। তাকে রাতকানা বলছে মানে? আজব মানুষ তো। রাতকানা হলে হেঁটে গাড়ি অব্দি আসতে পারতাম আমি। কেন মনে হলো আমি রাতকানা? তখন থেকে তাকিয়ে আছো, খেয়াল করছিলাম। ভাবলাম আমি বোধহয় খুব সুন্দর। তা জিজ্ঞেস করতেই তো বললো জানো না। তাই ভাবলাম তাকিয়েছিলে হয়তো, কিন্তু দেখতে পারছিলে না। আকাশের হেয়ালি বুঝতে পেরে তেতো উল্টে পেয়া গলা উঁচিয়ে বলো, মোটেই তাকিয়েছিলাম না আপনার দিকে আমি। কি মনে করেনটা কি নিজেকে? ছিলেন না তাকিয়ে? একদমই না। আমি তো বাইরে তাকিয়েছিলাম। আমাকে ডিঙ্গিয়ে বাইরে অন্ধকারে চোখ আদৌ যেতে চাচ্ছিল। হয়ে যাওয়ায় নিজের উপরেই রাগ হচ্ছে তার। কিছু না বলে জানালার কাছ নামিয়ে দিল। হুড়মুড় করে ঠান্ডা বাতাস চোখে মুখে লাগতে থাকলো। আকাশ সময় নজর তাকালো মেয়েটার দিকে। খোলা চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বাতাসে। চোখ মুখে আছড়ে পড়ছে বারবার। মেয়েটা সরছে না। আকাশ কপাল কুঁচকে সামনে তাকায়। কি সামান্য মেয়েটা, মুখে চুল আড়াল করে দিচ্ছে। সরাচ্ছে না কোনো চুলগুলো। তার তো ইচ্ছে করছে নাকি চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু পারছে না। এই দায় কি এই মেয়েটার নয়? বারবার চোখ চলে যাচ্ছে তার মেয়েটার দিকে। কি নিষ্পাপ চেহারা, মুখটা কেমন শুকিয়ে আছে। হয়তো সারাদিনের ধকলে আনমনে চেয়ে আছে বাইরে। মেয়েটা এত ঠান্ডায়ও তার মতো ঘামছে কেন? সেই বা কেন ঘামছে খেয়াল করেছে সে। মেয়েটার দিকে চোখ পড়তেই তার ভয়াবহ গরম লাগছে। পিয়া বারবার ঠান্ডা বাতাসে শুকিয়ে যাওয়া চোট কামড়ে ভেজাচ্ছে। এ তো মহা সমস্যা। মেয়েটা আজ তাকে দিয়ে অ্যাক্সিডেন্ট করাবে। আকাশ হুট করে ব্রেক কষে রাস্তায়। হঠাৎ ব্রেকে চমকে ওঠে প্রিয়া। প্রিয়া চিৎকার করে আর্তনাদ করে ওঠে। হায় আল্লাহ, কি হলো? আকাশ কঠিন চোখে তাকায় একবার মেয়েটার দিকে। গাড়ি থেকে বেরিয়ে আসে, দরজা শব্দ করে লাগায়। প্রিয়া বুঝতে পারে না হঠাৎ গাড়ি থামানোর কারণ। আকাশকে ওভাবে বাইরে নামতে দেখে সেও নেমে আসে। অস্থির হয়ে আকাশের পাশে এসে দাঁড়ায়। কি হলো, কি সমস্যা? গাড়ি থামালেন কেন? আকাশ তাকায় চোখ তুলে পিয়ার দিকে। গাড়ির বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। এখনো মুখের উপর কয়েক গাছি চুল। জোরে শ্বাস ছাড়ে সে। মেয়েটা আবার গাড়ি থেকে নেমে এসেছে। কি হলো, শরীর খারাপ লাগছে কি? শ্বাস ছাড়লেন জোরে জোরে। পানি আনবো? আকাশ চমকে ওঠে কর্কশ গলায়। কি, কে নামতে বলেছে গাড়ি থেকে? একটু শান্তি দিবে না তুমি? কি আশ্চর্য, সে কি করলো?
সে তো চুপচাপ বসেছিল, তার দোষ কিভাবে হয়? এই যে, সে যে এক সেকেন্ডও কথা না বলে থাকতে পারে না, অথচ এই লোকটার গাড়িতে সে তো একটা কথাও বলছে না। পিয়ার এই কম্প্রোমাইজ কি এই লোক বোঝে? বোঝে না, সে বোঝাবেও না। কে সে? আমি কি করলাম? আমাকে বকছেন কেন? আজব লোক, বলে গট গট করে গাড়িতে গিয়ে বসলো প্রিয়া। একা জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো, গিয়ে বসলো ড্রাইভিং সিটে। জানালার কাচ নামিয়ে গাড়ি স্টার্ট করলো। আকাশ এবার মনে মনে পণ করলো, কিছুতেই মেয়েটার দিকে ফিরেও দেখবে না। বেহায়া মন সেটা মানবে কেন? চোখটা হয়েছে বেহায়া, মনটার সাতদরে। চোখে ওর সামনে ফোকাস করা বাদ দিয়ে বারবার তাকাচ্ছে এদিক ওদিক। পিয়ার এই লোকটার ওপর দারুণ রাগ হচ্ছে। এভাবে ধমক দিলে কেন তাকে? এই মেয়ে, চুলগুলো খোলা রেখেছো কেন? বাঁধতে পারো না? রাবিশ। এবার পিয়ার চোখ ভেঙে গিয়ে গড়িয়ে পড়তে চাইলো। সে হঠাৎ আকাশের ধমকের কারণ কিছুতে ধরতে পারছে না। আমি আবার কি করলাম? আকাশ সামনের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, রাবিশ, ওই এলোমেলো চুলগুলো বাঁধতে বলেছি। আমি ড্রাইভ করতে পারছি না। প্রিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। তার চুল কিভাবে ড্রাইভিং এর সমস্যা হয়? এমন তো না যে চুল গিয়ে ওনার চোখে মুখে লাগছে। কথায় কথায় ধমকাধমকি কি আপনার স্বভাব? চুলের জন্য আপনার কি সমস্যা হচ্ছে সেটা তোমার জানার বিষয় না। চুল খোলা রাখা আমি পছন্দ করি না। বাদো, ইস্ট ডিনটাক্স মেয়ে। পিয়ার ইচ্ছে করলো লোকটা চুলগুলো হাতের মুঠোয় নিয়ে ঝাঁকিয়ে দিতে। গাল ফুলিয়ে আলতো হাতে খোপা করে নিল চুলগুলো। বুকের উপর আড়াবড়ি হাত ভাঁজ করে বাইরে তাকিয়ে রইল। প্রিয়া ঘুমিয়ে আছে। আকাশ জানালার কাচ তুলে দিয়েছে, এসি কমিয়ে দিল। পৌঁছাতে আরো ঘন্টাখানেক লাগবে। 10 মিনিটের মাথায় প্রচণ্ড শব্দে ধাক্কা খেয়ে ঘুম ছুটে গেল পিয়ার। গাড়ি ব্রেক করার কারণে চমকে উঠেছে সে। আকাশের দিকে তাকিয়ে ভীত গলায় বলল, আবার আমাকে দোষ দিবেন না কিন্তু, আমি কিছু করিনি। আকাশ কপাল কুঁচকে তাকায় পিয়ার দিকে। এতক্ষণ ঘুমেই চোখ মুখ টমেটোর মতো ফুলিয়ে ফেলেছে। কিছু না বলে পেরিয়ে আসে গাড়ি থেকে। গাড়ির সামনে ধোঁয়া উঠছে। এই সময় এই ঝামেলা হতে হলো। জ্বলে গাড়ির উপর লাথি দিল সে। মেজাজ খারাপ হচ্ছে। ড্যামিট। পিয়া এবার বেরিয়ে আসলো। সেও দেখতে পেল ধোঁয়া। কি হলো? গাড়ি গরম লাগছে। এখন সে দৌড়াদৌড়ি করবে না বলল। বসে থাকো সারা রাত এখানে। আকাশের খোঁটা দেওয়া কথায় পিয়ার রাগ হলো। বললেই তো হয় কি সমস্যা গাড়ির, দেখতে পাচ্ছ না? বোঝাই তো যাচ্ছে সমস্যা হয়েছে, দেখতে হবে। এত কথা না বলে গাড়িতে গিয়ে বসো। প্রিয়া মুখ বাঁকিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। রাবিশ। আকাশের বিরক্তমাখা গলা পেয়ে আবার এগিয়ে আসলো প্রিয়া। আমাকে না বললাম গাড়িতে গিয়ে বসো? রাত করে রাস্তায় দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়, বুঝতে পারো না? এবার অবশ্য আকাশে তোমাকে গা কাটলো না প্রিয়া। সে খুব করে বুঝতে পারছে গাড়ির ভালো রকম সমস্যাটা হচ্ছে। আকাশ রাতুলকে কল করে জানিয়ে দেয় দ্রুত একটা গাড়ি পাঠাতে। প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করছে তারা মাঝ রাস্তায়। এখনো তাদের গাড়ি এসে পৌঁছায়নি। পিয়াকে গাড়িতে গিয়ে বসতে বলছে আকাশ বারবার। সে কিছুতেই যাচ্ছেই না। সেও আকাশের আশেপাশে ঘুরঘুর করছে। দূর কোথাও শেয়ার ডাকছে। পিয়া ভয়ে জড়সড় হয়ে বারবার আকাশকে ঘেঁষে দাঁড়াচ্ছে। আকাশ বিরক্ত নয়। না, মেয়েটাকে কিছুতেই কথা বলে শোনে না। এই মেয়ে তো আর বোঝেও না সে আশেপাশে থাকলে আরেকজনের বুকের ভিতর কিছু একটা হয়। অন্ধকারের রাতে মাঝ রাস্তায় এত কাছে এসে দাঁড়িয়ে থাকার মানে হয়? তার উপর বেয়াদব মেয়েটা, বেয়াদব চুলগুলো আবার খুলে এলোমেলো হয়ে আছে। আর আবার মুখের উপর উঠে এসে পড়ছে বারবার। আর এই মেয়ের ঠোঁট কামড়ে ঠোঁট ভেজানোর স্বভাব তো আছেই। আর কিছুক্ষণ এই মেয়ে তার কাছে ঘেঁষলে তার জঙ্গলে ছুট লাগাতে হবে এই অসহ্য অনুভূতি থেকে পালাতে। পিয়ার ঠান্ডা লাগছে এখন। আবার গাড়িতে একা একা বসে থাকতেও ভয় লাগছে। আশেপাশে তাকাই সে, নিস্তব্ধ চারিপাশ। অথচ ঝিঝি পোকার আওয়াজ সাথে মাঝে মধ্যে কোথাও থেকে বন্য শিয়ালের গলা পাওয়া যাচ্ছে। ভয়ে তার হাত পা ধরে আসতে। সে তো হরর মুভিতে দেখেছে, যত কাহিনী শুরু হয় এই ধরনের রাস্তার মাঝেই। আর একটু ঘেঁষে দাঁড়ালো আকাশের কাছে। হঠাৎ আবার শেয়ালটাকে চমকে খামচে ধরে আকাশের শার্ট। আকাশ তাকায়। মেয়েটা চোখ মুখ বন্ধ করে আছে, কপাল কুঁচকে।
যথারীতি কামড়ে ধরে আছে নিচের ঠোঁট। প্রিয়া এবার চোখ বন্ধ করে কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি ব্যাপার বলুন তো, আপনার লোক আসতে এতক্ষণ লাগে? জানিয়েছেন তো নাকি? মানে কি? মেয়েটা কি বোঝাতে চাচ্ছে? এই গভীর রাতে তার মতো একটা ইডিয়েটকে নিয়ে জনমানবহীন এলাকায় জঙ্গলের মাঝ রাস্তায় মশার কামড় খেতে তার ভালো লাগছে? ভুরু উঁচিয়ে ধমক দেয়, আমার কি খুব ভালো লাগছে তোমার মতো একটা ইডিয়েটকে সাথে নিয়ে দাঁড়িয়ে থাকতে এই মাঝরাতে? ইডিয়েট বলে পিয়া রেগে ওঠে। ইডিয়েট বলছেন কাকে? হ্যাঁ, কাকে বলছেন? গাড়িটা আমার জন্য খারাপ হয়েছে। এখন তো আমার মনে হচ্ছে আপনি ইচ্ছে করে এত সব নাটক করছেন। গাড়ি খারাপ হওয়ার, এক একটা মেয়েকে সাথে পেয়ে। আকাশ পিয়ার কথা শেষ হওয়ার আগেই রেগে গিয়ে হাত টেনে জোরে ধাক্কা দিয়ে নিয়ে এতো ফেললো গাড়ির উপর। পিঠে ব্যথায় গুঙড়িয়ে উঠল পিয়া। আকাশ তার দুপাশে হাত দিয়ে গাড়ির উপর হাত রেখে তার মাঝে বন্দি করলো নিজের সামনে। প্রিয়া চোখ খিচে বন্ধ করে ফেললো ভয়ে। সাথে এটাও টের পেল, সত্যি ইডিয়েটের মতো কি ভুলভাল বলে ফেলেছে। মানুষটা তাকে বাঁচালো, আর রেগে গিয়ে তাকে এত বাজে কথা বলে ফেললো। দুজনের নিঃশ্বাস আশ্রয় পড়ছে একে অপরের উপর। তিরতির করে কাঁপছে পিয়ার ঠোঁট, কামড়ে ধরে আছে নিজের ঠোঁট। আকাশ এবার এক নজর তাকালো। সে ভেজা ঠোঁটের উপর কম্পিত বন্ধ চোখ জোড়া থেকে শুরু করে গলার বাঁ পাশে কালো তিলটা অবধি একবার চোখ বুলালো। চোখ স্থির করলো ভেজা গোলাপি ঠোঁট জোড়ার উপর। যে মেয়ের ভেজা ঠোঁট জোড়ার ওপর চোখ পড়তে তার গলা এমন শুকিয়ে কাঠ হয়ে গেল কেন? আশ্চর্য! এই যে, এই বেয়াদব হৃৎপিণ্ডটা আবার ডুকরে বের হয়ে আসতে চাইছে। এই বুকে বাঁ পাশের শব্দটা কি এই মেয়ে শুনতে পাচ্ছে? না, পাচ্ছে না। চোখ বন্ধ অবস্থায় খুব কাছে কারো অস্তিত্ব টের পাচ্ছে প্রিয়া। সেই পারফিউমটার ঘ্রাণ তার বুকের ভেতর দুরুম দুরুম শব্দ হচ্ছে। গা ছেড়ে দিতে চাইছে যেন। সামনের মানুষটির নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তার চোখে মুখে। তোমার সাথে চাইলে আমি এই মুহূর্তে অনেক কিছু করতে পারি। উফ, ভুল বললাম। অনেক আগেই করতে পারতাম, যখন তুমি আমার বেডের উপর ছিলে। ভেবে দেখেছো? সেন্সও ছিল না তোমার। এখানকার থেকে ভালো মতো কিছু করতে পারতাম, তাই না? এখন তো মাঝ রাস্তা, গাড়ির ভিতর। তখন রিল্যাক্সে বেডে পেয়েছিলাম তোমাকে, শুয়েছি খারাপভাবে। আকাশের এহেন কথায় বড় বড় করে তাকালো প্রিয়া। আকাশের চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। আমি আসলে ওভাবে বলতে। চুপ। থমকে তাকিয়ে থাকে, তার শ্বাস আটকে আসছে। সে তো মুখ ফসকে বলে ফেলেছে, আমি ভুল বলছি কিছু? পারতাম কি না বলো? স্পিক আপ ড্যামিট। পারতেন। এখনও পারি। তুমি আর যে 10টা ছেলের চরিত্রের বিচার করে আমাকে তাদের সাথে মিলাচ্ছ, তোমার এই ধারণা আমি সত্যি করে দিতে পারি। কিন্তু আকাশ ইহজান চৌধুরীর রুচিতে এতটা নেমে যায়নি যে সে মাঝ রাস্তায় কোনো মেয়ের অসাহিত্য সুযোগ নেবে। সে ডাকলে মেয়ে মানুষ হুমড়ি খেয়ে এসে পড়বে। তাই পথে ঘাটে আমার কারো তোমার ওই সো কল্ড সুযোগ, ওইটা নেওয়ার কোনো ধান্দা নেই। পিয়ার চোখ টলমল করছে পানিতে। যতটা না আকাশ ওর এই রূপ দেখে, তার চেয়ে বেশি মানুষটাকে মুখ ফসকে এত বাজে কথাটা বলে দেওয়ার জন্য। এই মানুষটা আজকে তাকে না বাঁচলে জঙ্গলের মধ্যে এতক্ষণ তার সাথে কী কী হতে পারত, সেটা ভেবেই গা শিউরে উঠল। ফুপিয়ে কেঁদে উঠল প্রিয়া। আকাশ যেন হুঁশে ফিরল, ছিটকে সরে গেল অনেকটা দূরে পিয়ার থেকে। এভাবে এত কঠিন করে বলা উচিত হয়নি মেয়েটাকে। ব্যঙ্গভঙ্গিতে এগিয়ে গেল আবার, মাথায় হাত রাখলো পিছন দিকে হেলানো মাথাটা। হে লিসেন, লিসেন, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, আই ডোন্ট মিন ইউ সো রাফ। পিয়া ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আমার বলা উচিত হয়নি এভাবে। ডোন্ট ক্রাই। আকাশের অস্বস্তি হওয়া দেখে এবার পিয়া ফুপিয়ে ফুপিয়ে হেঁচকি তুলতে তুলতে বলল, আমি সরি, আমাকে ক্ষমা করুন। আমি ওভাবে বলতে চাইনি। সরি, অনেক সরি। আপনি আমাকে বাঁচালেন, আর আমি এইভাবে বাজে কথা বললাম। ওকে, ইটস ওকে, কেঁদো না তুমি। তোমার ডিস্টার্ব থাকা স্বাভাবিক। ডোন্ট ক্রাই প্লিজ। প্রিয়া ওড়না দিয়ে চোখ মুছে তাকায়। আকাশ মাথার উপর থেকে হাতটা সরিয়ে নেয়। তখনই দূরে গাড়ির আলো ভেসে আসছে। ফোন বেজে উঠল। আকাশের ফোন রিসিভ করতে বুঝলো তাদের গাড়ি চলে এসেছে। গাড়ি থামতেই অফিসের ক্লার্ক হাসান একজন মেকানিক নিয়ে নেমে আসলো। স্যার, আপনারা এই গাড়ি নিয়ে চলে যান, আমি এই গাড়ি ঠিক করে পৌঁছে দিব। ঠিক আছে।
আকাশ প্রিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসে। অফিস থেকে রাতুলের ফোন পাওয়ার পর যেন নিশ্চিন্ত হয় শিয়া। প্রিয়ার এতবার কল দেওয়া দেখে ব্যাক করে ফোন বন্ধ পেয়ে এক ছুটে এসেছিল বাসায়। আসার পর প্রিয়াকে না দেখে তার পাগল প্রায় অবস্থা। সে বুঝতে পারছে না কি এমন দরকার যে বাসায় না থেকে সে কেন শিয়ার অফিসে চলে গেল। শিয়া ব্যস্ত হয়ে পায়চারি করছে, এতক্ষণও আসছে না কেন। 8 ঘন্টার মধ্যে গাড়ির শব্দে ছুটে বেরিয়ে এলো শিয়া। গাড়ি থেকে প্রিয়া আর আকাশ নেমে আসছে। আকাশকে দেখে থমকে গেল তার মুখ। প্রিয়া এসে বোনের সামনে অভিমান চোখে দাঁড়ালো। শিয়া ব্যস্ত স্বরে বলল, ঠিক আছিস তুই? আমার সাথে কথা বললি না কেন তুই? ফোনের সাথে সাথে কি দরকার যদি প্রয়োজনের সময় না পাওয়া যায়? বোনের অভিমান বুঝলো শিয়া, এক হাতে জড়িয়ে নিল নিজের সাথে। ভুল হয়ে গেছে আমার বোন, আর কখনো হবে না। কিন্তু কি হয়েছিল বলতো? তুই হঠাৎ ওখানে চলে গেলে আমাকে খুঁজতে খুঁজতে। বলছি সব। ভিতরে গিয়ে আগে ওনাকে। আকাশ দাঁড়িয়ে আছে এখনো। ওরা ঘুরতেই বলে উঠল, আসি এখন, আর ভবিষ্যতে চলাফেরা একটু সাবধানে করবে। শিয়া এবার বোনকে রেখে এগিয়ে গেল আকাশের দিকে। ভিতরে আসুন স্যার। শিয়ার মুখে স্যার আর আপনি ডাক শুনে নিঃশব্দ হাসির রেখা যেন দেখা গেল আকাশের মুখে। তবে স্বাভাবিক গলায় বলো, এটা অফিস নয়, আর আমি এখানে তোমার বস নয়। আপনি আর স্যারটা হাস্যকর লাগছে। শিয়া জানতো বোধ হয় এইরকম উত্তরই পাবে। হেসে বলল, ভেতরে এসো, চা খেয়ে যাও। আকাশ মাথা নাড়ল। আজ পসিবল নয়। তোমার এই বোকা বোনটা যেন আজ কাজের সবটাই ঘেটে গেছে। অন্যদিন নিজেকে বোকা বলে তীব্র প্রতিবাদ করতে প্রায় ছুটে এলো প্রিয়া। আমাকে বোকা বললে মানে? তুমি শুধু বোকা নও, আজ তো ইডিয়েট একটা। প্রিয়া চোখ রাঙিয়ে আবার কিছু বলতে যাওয়ার আগেই শিয়া হাত টেনে পিছিয়ে আনে প্রিয়াকে। কি হচ্ছেটা কি প্রিয়া? বোনের ধমকে প্রিয়া চুপ করে যায়। আকাশ সেই রাগী মুখটার দিকে তাকিয়ে এক পলক। মেয়েটা রাগলে এক নিমিষে ফর্সা মুখটা লাল হয়ে ওঠে। গাল ফুলিয়ে রাগ দেখায় মেয়েটা। আকাশ চোখ সরিয়ে নেয়। আসছি আজকে। প্রিয়ার সাথে কথা ধরন প্রিয়া স্পষ্ট বুঝতে পারছে ওরা পূর্ব পরিচিত। অফিসের বস এমপ্লয়ি নয়, অন্যভাবেও। আকাশ চলে গেলে দুই বোন ভিতরে আসে। ঘরে আসতে প্রিয়া রণচণ্ডীর রূপ ধারণ করে বোনের সামনে অভিযোগ নিয়ে বসে। শিয়া বুঝতে পারে সবটা। বোনের অভিমান করাটাই স্বাভাবিক, কিন্তু সে যে বোকার মতো চাবি রেখে গেছে, সে দায় কার? আমাকে যে এত কথা বলছিস, চাবিটা নিতে ভুললি কেন? বোনের কথা মোটে গায়ে মাখল না, বরং আরো জোর গলায় বলল, তুই তো বললি আমি বাচ্চা, বাচ্চাতে তো ভুল হতেই পারে মাঝে মধ্যে। শিয়া হাসে, জড়িয়ে ধরে বোনটাকে। বেশ বেশ, ভুল হয়েছে আমার সোনা বাচ্চা, আর হবে না। রাগ কমেছে? পিয়া গাল ফুলিয়ে মাথা ঘোরায়। না, কমেনি। পিয়া হাসে, সে জানে বোন রেগে নেই মোটেও, একটু আহ্লাদ করতে হবে আর কি। বেশ তো, কী করলে আমার বোনটার রাগ অভিমান কমবে শুনি। পিয়া লুকিয়ে হাসে, মুখ গম্ভীর করে বলল, বিরিয়ানি খাবো আমি। শিয়া জানতো পিয়া এটাই বলবে। বোনের কপালে একটা চুমু দিয়ে বলে, যথাজ্ঞা প্রিন্সেস। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি রান্না বসাচ্ছি। আজ রাতে পাড়া ছুটি, দু বোন পিকনিক করব আর এনজয় করব। পিয়ার আর নাটক করার ধৈর্য হলো না, বোনকে লাফিয়ে জড়িয়ে ধরলো। লাভ ইউ আপু। হয়েছে হয়েছে, এবার যা গোসল করে আয়। গায়ে কি ধুলো? এক্ষুনি যাচ্ছি, তুমি সব রেডি করতে থাকো, একসাথে রান্না করব। বলি প্রিয়া দোতলায় সুর দেয়। শিয়া বোনের দিকে তাকিয়ে হাসে, রান্নাঘরের দিকে যায়। ঘড়ি কাটায় সময় এখন রাত্রি 11:18। বাইরে ধুম, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। রাত্রি বৃষ্টি নিঃশব্দে নয়, আজ যেন আকাশের ভেতর জমে থাকা সমস্ত কথা ঝরে পড়ছে। বারান্দায় রেলিং ছুঁয়ে জল নেমে আসে। টুপটাপ শব্দে ছন্দ কাটে সময়ে। আকাশ সেখানে দাঁড়িয়ে আছে। নামটা আজ অদ্ভুতভাবে তার সঙ্গে মিলে যাচ্ছে। যেন মাথার উপর আকাশ কালো, ভারী, আর তার ভেতরে আকাশটাও ঠিক তেমনই। এর ভিতর অজানা ঝড় বয়ে যাচ্ছে আজকাল। নিজেকে প্রশ্ন করলে উত্তর আসে না, অথচ মেয়েটার সামনে এলেই সব এলোমেলো হয়ে যায়। সাজানো ভাবনা, শক্ত করে বাঁধা অনুভূতি, সব যেন হঠাৎ খুলে যায় অকারণেই। বুকের ভেতর অচেনা এক অরণ্য উঠে, যাকে সে কোনো নাম দিতে পারে না, আবার অস্বীকারও করতে পারে না। বৃষ্টির ঠান্ডা হাওয়া তার মুখ ছুঁয়ে যাচ্ছে।
দমকা বাতাস বইছে সাথে। তার বোধহয় এখন শীত করার কথা ছিল, কিন্তু কেন জানি লাগছে না, বরং উল্টোটাই হচ্ছে। তার দরুন গরম লাগছে, অস্থির লাগছে। একজোড়া চোখ ভেসে উঠছে বারবার। সেই তাকানো, হাসি, সেই উপস্থিতি, শরীরে ঘেরা নিঃশ্বাসের শব্দ। আকাশের নিজের কাছে বিষয়টা অসহ্য লাগছে। এ আবার কেমন অনুভূতি? আগে কখনো হয়েছে কি? না, মনে পড়ছে না, হয়নি কখনো। সে স্কুল লাইফ থেকে তো কত মেয়ে আশেপাশে ঘুরঘুর করছে, পাগলামি করেছে তার জন্য। তার নিজের ফ্রেন্ড সার্কেলের কেউ কেউ মেয়ে ছিল, এখনও আছে। কই, কখনো কিছুতে মনে হয়নি? তাহলে ওই বাচ্চা মেয়েটাকে দেখে এত সব তোলপাড়ের মানে হয়? কী নাম দেব সেই অনুভূতির? নাম হয় আদৌ। এই আকাশ, কি ভাবছিস তখন থেকে বল তো? হৃদয়নের ডাকে পাশ ফিরে তাকায় আকাশ। বৃষ্টিগুলো সবকটা এক একটা এসে ঢুকলো রুমে। আকাশ সবগুলো একসাথে দেখে ভুরু কুচকে কুচকায়। বারান্দায় ছেড়ে রুমে ঢোকে। বারান্দার দরজা আটকে বিছানায় এসে বসে। এখানে কি করছিস? রুম নেই তোদের? রাকিব লাফ দিয়ে বিছানায় হাত পা মিলে শুয়ে পড়ে। পকেট থেকে ফোন বের করতে করতে বলে, তোর কি হয়েছে সেটা বল। আমার কি হবে? আকাশ দেখে বাকিরা মিটিমিটি হাসছে। আকাশ বুঝতে পারছে না এদের মতলব। তুই নাকি কট খাইছস? হৃদয়ন কথাটা বলে হাত বের করে হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল। আকাশ কপাল কুঁচকে তাকায় রাতুলের দিকে। বেতবটা নিশ্চয়ই রং চং মাখিয়ে এই মেয়েটার কথা বলেছে। বরাবরের মতো গম্ভীর করে জিজ্ঞাসা করে, বুঝলাম না, কট মানে কে? তুমি তলে তলে টেম্পো চালাও, আমি কইলেই হরতাল। আমি কইলেই হরতাল মামা, আমি কইলে হরতাল। বেসুরি গলায় রেদওয়ান গেয়ে ওঠে গান। বাকিরাও সাথে গলা মেলায়। আকাশ বিরক্ত হয়। বিয়াদবগুলো রেডি হয়ে এসেছে তাকে বিরক্ত করতে। তোদের কাজ নেই কোনো? রিয়ান বেশ ভাবুক কণ্ঠে জবাব দিল, ছিল ছিল, কিন্তু আপাতত আর নেই। আকাশ ইহজান চৌধুরী একটা মেয়েকে দেখে চমকে গেছে। বর্তমান এটাই থেকে গুরুত্বপূর্ণ কাজ আমাদের আর নেই। রিয়ানের কণ্ঠে বাকিরাও তাল মেলায়। আকাশ বেশ উদাসীনভাবে জবাব দেয়, মাথা কি পুরো গেছে? রাতুল এমনি বলছে, সেরকম কিছু নয়। রাতুল প্রতিবাদ করে উঠল, কি মিথ্যে বলছো? হ্যাঁ, তুই সেদিন ওই মেয়েকে দেখে মাথা ঘুরে ব্রেক ফেল করিসনি? গাড়ি গাছের সাথে ধাক্কা লাগাসনি? প্রথম দিন এসে ওই মেয়ের পিছু পিছু গিয়ে পথ হারাসনি? রাতুলের কথা শুনে বাকিরা হাঁ করে তাকিয়ে আছে। এত কিছু ঘটে গেছে তারা জানেই না, আর এসব কিছু ঘটে গেছে তারা জানেই না, আর এসব কিনা করেছে স্বয়ং আকাশ ইউনাস চৌধুরী। আকাশ রাতুলের এই তিল থেকে তাল বানানো কথাবার্তায় দারুণ বিরক্ত হয়। দীর্ঘশ্বাস ফেলে। ওর বন্ধুগুলোর সবগুলো এক একটা শয়তান। বাকিরা অভিমান নিয়ে আকাশের দিকে তাকায়। রাকিব কাঁদো কাঁদো মুখে বানিয়ে আকাশকে বলে, এত কিছু তুই আমাদের থেকে লুকিয়ে যেতে পারলি? ভাবের পিছু গিয়ে পথ হারিয়েছিলি? আকাশ ধমকে ওঠে, থামবি তোরা? তোরা ওই গাধাটার বানানোর কথা বিশ্বাস করছিস? তেমন কিচ্ছু বললাম তো। আর পিছু গিয়ে পথ হারিয়েছে মানে কি? আকাশ ফোন স্ক্রল করতে থাকে। হৃদয়ন বেশ সিরিয়াস হওয়ার নাটক করে বলে, কী রে আকাশ, বলছিস তেমন কিছু না, মানলাম। সত্যি তো? ভাববার তো বিষয়। আকাশ ইউনাজের মাথা ঘুরাতে পারে এমন সুন্দরী হয় নাকি? পাশ থেকে রাকিবও একই স্বরে বলে ওঠে, নিশির ডাক নয় তো মামা? রিয়ান, হতেই পারে। এবার হয়তো মানুষও যদি না পেরে উঠে জিনপরীরা মিশনে নেমেছে আকাশ ইউনাজের মন পাওয়ার। পাগলগুলোর অবান্তর কথায় আকাশের অসহ্য লাগছে। চোখ রাঙিয়ে তাকায় সবকটার দিকে। ধমকে বলে, বেরিয়েছিস আমার রুম থেকে, নাকি ঘাড় ধরে বের করব? আকাশ ধমক, অপমান থোড়াই কেউ গায়ে মাখল। আকাশকে খেপানোর সুযোগ পেয়ে আরও আটঘাত বেঁধে মহোৎসবে সবাই তাকে বিরক্ত করে যাচ্ছে। আকাশ বুঝল অসভ্যগুলো কিছুতেই থামবে না। এখন বিরিয়ানি রান্না শেষের দিকে পিয়া রান্নাঘরে তাকের উপর পা ঝুলিয়ে বসে আছে। সালাদ কেটে রেডি করে এখন টমেটো হাতে নিয়ে বলের মতো উঁচুতে ঠেস দিয়ে ক্যাচ দিচ্ছে বারবার। হঠাৎ ড্রয়িং রুমে শিয়ার ফোন বেজে উঠল। একটু পিও, ফোনটা ধর, আমি ধরতে গেলে বিরিয়ানিটা পুড়ে ধরবে। পিয়া দৌড়ে গিয়ে আবার ফোনটা ধরলো। নাম্বার। ফোন ধরে সালাম দিতেই ওপাশ থেকে ভারী জাতির
জড়িয়ে আসা কণ্ঠস্বর এক মুহূর্তে যেন থমকে গেল প্রিয়া। আমি কি এতটাই খারাপ শিয়া? আমার কথা একবার শোনা যায় না? বোঝা যায় না? রং নাম্বারে যে কল আসেনি স্পষ্ট স্পষ্ট বুঝতে পারল প্রিয়া। কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কে বলছেন? অপর ব্যক্তি বোধা ধরতে পারল না পিয়ার গলা। সে শিয়া ভেবে একের পর এক কথা বলেই যাচ্ছে। আই অ্যাম সরি শিয়া, আই অ্যাম সরি। আমি কি করতাম বলো? পারিনি বলতে শিয়া। পিয়া এবার জড়িয়ে আসা কণ্ঠে রহস্য ধরতে পারল বোধ হয়। অপর পাশের ব্যক্তি হয়তো নেশাগ্রস্ত। পিয়া কিছু বলতে যাওয়ার আগে কল কেটে গেল। ফোনের দিকে তাকিয়ে বুঝলো ফোন আসছে, সুইচ অফ হয়েছে, চার্জ শেষ বোধ হয়। দৌড়ে চার্জে লাগালো। ততক্ষণে সে হাতের কাজ শেষ চলে এসেছে। বনির এমন কিং কর্তব্য বিমূঢ় অবস্থা থেকে অবাক হলো। কী রে, কী হলো তোর পিয়া? এবার ফোনের ব্যাপারে সবটা বলো। শিয়া চুপচাপ শুনে গেল, অবাক হলো না। স্বাভাবিকভাবে ফোন চালু করে পিয়াকে বলো, চল খেয়ে নে, রাত হয়েছে তো অনেক নাকি? বোনের কোনো রেসপন্স না পেয়ে পিয়া অবাক হয়। কে ছিল আপু? শিয়া স্বাভাবিক গলায় জবাব দেয়, চিনি না তো নাম্বার, হবে কোনো মাতাল। পিয়া আর কিছু জিজ্ঞেস করার আগে শিয়া স্বাভাবিকভাবে খাবার বাড়তে শুরু করে। পিয়া আর প্রশ্ন করে না।